প্রিয় ছাত্ররা, গুড আফটারনুন। আমি আগের ক্লাসগুলিতে অ্যাসিড এবং ক্ষারের ধারণা দিয়েছিলাম এবং এই অ্যাসিড এবং ক্ষারকে কিভাবে শনাক্ত করব তার জন্য নির্দেশকের ধারণাও দিয়েছিলাম। বেশ কয়েকটি আমি প্রাকৃতিক নির্দেশকের কথা বলেছিলাম। তাদের অ্যাসিড দ্রবণে এবং ক্ষার দ্রবণে কী ধরনের বর্ণের পরিবর্তন ঘটে সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকে সেই অ্যাসিড, ক্ষার এবং নির্দেশক নিয়ে একটি পরীক্ষামূলক পদ্ধতির সাহায্যে আমরা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো এই যে অ্যাসিড এবং ক্ষার তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করে বা কি হয়, কি ঘটনা, এগুলো জাস্ট আলোচনা করব। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটি কাঁচের বিকার নিলাম। কাঁচের বিকারে কিছুটা ভিনিগারের দ্রবণ নেওয়া হলো। ভিনিগার মানে আমরা জানি যে ভিনিগার হলো একটি অ্যাসিডের দ্রবণ। তাহলে কাঁচের বিকারে ভিনিগারের দ্রবণ বা অ্যাসিডের দ্রবণ নিলাম। এবার সেই অ্যাসিডের দ্রবণে কিছুটা জবা ফুলের পাপড়ির নির্যাস মিশিয়ে দেওয়া হলো। আগের দিন বলেছিলাম জবা ফুলের পাপড়ির নির্যাস, যার কালারটা গোলাপি, একটি প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাজ করে। তাহলে যখন আমি এই অ্যাসিড দ্রবণে জবা ফুলের পাপড়ির নির্যাসকে মেশালাম, তখন সেই অ্যাসিড দ্রবণের বর্ণ কেমন হবে? একটু গাঢ় গোলাপি হয়ে যাবে, গাঢ় গোলাপি। ঠিক আছে, এবার পরবর্তী স্টেপে আমরা কি করব না, এই যে ভিনিগার এবং জবা ফুলের পাপড়ির নির্যাস মেশানো যে দ্রবণটি পেলাম কাঁচের বিকারে, ওই বিকারে মানে ওই দ্রবণের উপর আমরা কি করব না, ফোঁটা ফোঁটা মানে অল্প অল্প করে, 1 ফোঁটা 2 ফোঁটা এইরকম করে চুন জল ফেলা হলো। ঠিক আছে, এবার যখন এই চুন জল ফেলা হচ্ছে, তখন দেখব এই যে দ্রবণটির কালার, যেটা গাঢ় গোলাপি ছিল, সেটা আস্তে আস্তে ফ্যাকাশে হচ্ছে। আমি কিন্তু কন্টিনিউ ফোঁটা ফোঁটা করে চুন জল ফেলেই যাচ্ছি। এভাবে ফোঁটা ফোঁটা করে চুনের জল ফেলতে ফেলতে এমন একটা সময় আসবে, আমরা লক্ষ্য করে দেখব যে নিচের এই কাঁচের বিকারে যে দ্রবণটি ছিল, সেই দ্রবণটি হঠাৎ করে সবুজ হয়ে গেল। ঠিক আছে, হঠাৎ করে সবুজ হয়ে গেল। তো তখনই আমি চুন জল ফেলা স্টপ করলাম। তাহলে এখানে যে পরীক্ষাটি আমি বলছি সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে গাঢ় গোলাপি কালার ছিল দ্রবণটি, সেখান থেকে হঠাৎ করে সেটা চুন জল যখন আমি ফেলছি, একটা সময় চুন জল ফেলতে ফেলতে একটা সময় দেখলাম হঠাৎ করে সবুজ হয়ে গেল। এবার আমি কি করলাম, আবার সেই চুন জল আবার ফেলতে থাকলাম। দেখব নিচের যেই দ্রবণটি, সে কিন্তু সেই সবুজই থাকছে, আর কোনো বর্ণের পরিবর্তন হচ্ছে না। এবার আমি কি করলাম, এবার চুন জল না ফেলে এবার ভিনিগারের দ্রবণ, মানে ভিনিগার যদি আমি অন্য আলাদা একটা জায়গায় রাখা আছে, সেরকম একটা জায়গা থেকে ভিনিগার দ্রবণকে ওই মিশ্রণে, যে পরীক্ষাটা করছিলাম বিকার নিয়ে যে মিশ্রণটা পেয়েছিলাম, সেই মিশ্রণে ভিনিগার ফোঁটা ফোঁটা করে ফেলতে থাকলাম। দেখব ভিনিগার যখন আমি ফেলছি, কয়েক ফোঁটা ফেলার পর দেখব কাঁচের বিকারে যে দ্রবণটি ছিল, সেই দ্রবণটির বর্ণ আগে কী ছিল, সবুজ হয়ে গেছিল। এখন দেখব সবুজ থেকে আবার হঠাৎ করে একটা সময় গাঢ় গোলাপি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিষয়টা
বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম এই পরীক্ষার সাহায্যে? না, দেখো, প্রথমে যখন আমরা চুন জল মেশাচ্ছিলাম, প্রথমে ফার্স্ট স্টেপে যখন আমরা চুন জল ফোঁটা ফোঁটা করে মেশাচ্ছিলাম, তখন যে ভিনিগারের যে দ্রবণটি নিচে ছিল, সেই ভিনিগারের দ্রবণের যে ধর্ম, অর্থাৎ অ্যাসিড ধর্ম, সেটা কিন্তু আস্তে আস্তে লোপ পাচ্ছিল। ঠিক আছে? একটা সময় ভিনিগারের ধর্ম সম্পূর্ণ লোপ পেল, অর্থাৎ অ্যাসিড ধর্ম পুরোপুরি লোপ পেল। কিভাবে? না, এই ফোঁটা ফোঁটা আকারে যে চুনের জল ফেলছি সেইটা পড়ার ফলে ভিনিগারের ধর্ম ভিনিগারের যে অ্যাসিড ধর্ম পুরোপুরি একটা সময় লোপ পেল। এবং এর থেকে যখন মানে একটা সময় তো লোপ পেল, লোপ পাওয়ার পর যখন আমি আরও চুনের জল ফেলতে থাকছি, তখন সেই দ্রবণটি হয়ে গেল চুনের, তখন সেই দ্রবণটির ধর্ম ক্ষারীয় হয়ে গেল। তাহলে প্রথমে ছিল অ্যাসিড ধর্ম, তাকে আমি চুনের জল ফোঁটা ফোঁটা করে ফেলে একটা সময় আমি একদম সম্পূর্ণ অ্যাসিডের ধর্মকে লোপ করলাম। আবার তার থেকে যদি বেশি চুনের জল আমি ফেলা শুরু করি, তখন সেটা আবার ক্ষারীয় দ্রবণ হয়ে গেল, যার জন্য এই যে সবুজ কালারটি হয়ে গেছিলো। ফোঁটা ফোঁটা করে চুনের জল ফেলতে ফেলতে একটা সময় সবুজ হয়ে গেছিলো এই জন্যই। তারপরে আমি যখন আবার এই ভিনিগারের দ্রবণ যখন আমি ফোঁটা ফোঁটা করে মেশাতে থাকছিলাম, তখন কি হলো, তখন এই যে ক্ষারীয় দ্রবণটি ছিল, সেই ক্ষারীয় দ্রবণের ধর্ম ভিনিগার আবার নষ্ট করতে শুরু করলো। এবং নষ্ট করতে করতে এমন একটা সময় আসলো যখন নিচের যে বিকারে যে ক্ষারীয় দ্রবণটি ছিল, সেই ক্ষারীয় দ্রবণের ক্ষার ধর্ম সম্পূর্ণ লোপ পেল। এবং তার থেকে যখন বেশি ভিনিগার দু এক ফোঁটা ফেলে দিলাম, তখন সেই দ্রবণটি আবার অ্যাসিড দ্রবণ হয়ে গেল, যার জন্য ওই দ্রবণটির বর্ণ আবার গাঢ় গোলাপি হয়েছিল। নিশ্চয়ই ব্যাপারটি বোঝা গেল। তো যাই হোক, তাহলে আমরা কি দেখলাম যে ভিনিগার আমরা যত মানে দ্রবণে যত বেশি ভিনিগার দ্রবণে যত বেশি চুন জল আমরা যোগ করতে থাকছিলাম, যত বেশি চুন জল আমরা যোগ করতে থাকছিলাম, তখন ভিনিগারের সাথে চুন জলের রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, তত বেশি বেশি রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। এবং রাসায়নিক বিক্রিয়া ঘটতে ঘটতে ভিনিগারের অ্যাসিড ধর্ম লোপ পেয়েছে। এমন একটা সময় এসেছে যেখানে ভিনিগারের অ্যাসিড ধর্ম সম্পূর্ণ লোপ পেল। যখনই সম্পূর্ণ লোপ পেল, তাকেই আমরা বলছি প্রশমক্ষণ, এবং সেই বিক্রিয়াটিকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। তো যাই হোক, তো এই যে বিক্রিয়াটি আমি পরীক্ষাটি বললাম, সেই পরীক্ষাটিকে তোমরা এই জবা ফুলের পাপড়ির নির্যাস ছাড়াও আরও যে আদার্স আমি কয়েকটি বলেছিলাম নির্দেশক, যেমন এই যে হলুদের গুঁড়োর কথা বলেছিলাম, তারপরে বিটের রসের কথা বলেছিলাম, কালো জামের রসের কথা বলেছিলাম, সেগুলো দিয়েও পরীক্ষা করলে আসবে। ঠিক আছে? তো এইগুলি ছাড়াও এই যে নির্দেশকগুলির কথা বললাম, এই নির্দেশকগুলি ছাড়াও আরও কিছু নির্দেশক আছে, যেমন লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ফেনপথেলিন, আরও অনেক নির্দেশক আছে। তো সেইগুলো সম্পর্কে একটু বলে নিই। যেমন লিটমাস পেপার, লিটমাস কাগজ। লিটমাস কাগজ দু ধরনের হয়, একটা লাল লিটমাস, একটা নীল লিটমাস। তো এই লাল লিটমাসকে যদি আমরা ক্ষার দ্রবণে ডোবাই, তাহলে ওই লাল লিটমাসটি নীল হয়ে যাবে ক্ষারীয় দ্রবণে। আর যদি নীল লিটমাসকে অ্যাসিড দ্রবণে ডোবাই, তাহলে ওই নীল লিটমাস লাল হয়ে যায়। ঠিক আছে? এইভাবে আমরা এই লিটমাস কাগজের সাহায্যেও আমরা কোনো স্যাম্পেলটি ক্ষারীয় না অ্যাসিড ধর্মী সেগুলো আমরা বুঝতে পারি লিটমাস কাগজের সাহায্যে অতি সহজেই। তো এই লিটমাস পেপার বিভিন্ন ল্যাবরেটরি থেকে কালেক্ট করতে হয়, সংগ্রহ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, লিটমাস কাগজের কথা বললাম। এবারে যদি বলি যে মিথাইল অরেঞ্জ,
সেটাও একটি নির্দেশক, যার স্বাভাবিক বর্ণ হচ্ছে কি, স্বাভাবিক বর্ণ হচ্ছে ওই কমলা। একে যদি আমরা অ্যাসিড দ্রবণে ডোবাই, মানে অ্যাসিড দ্রবণের সাথে মেশাই ওই মিথাইল অরেঞ্জকে, তাহলে সেই অ্যাসিড দ্রবণটির কালার হয়ে যাবে রেড। আর যদি আমরা ক্ষারীয় দ্রবণে মেশাই, তাহলে ওই ক্ষারীয় দ্রবণের কালার হয়ে যাবে ইয়েলো। ঠিক আছে, এটাও একটা পদ্ধতি। তাছাড়া আরও কি বললাম, যে ফেনপথ্যালিন। ফেনপথ্যালিন ফেনপথ্যালিনের স্বাভাবিক বর্ণ হচ্ছে গোলাপি। ফেনপথ্যালিনকে যদি আমরা অ্যাসিড দ্রবণে মেশাই, তাহলে সেই কালারটি বর্ণহীন হয়ে যাবে। আর যদি আমরা ক্ষারীয় দ্রবণে তাকে মেশাই, তাহলে গোলাপি থাকবে। তো এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা কয়েকটি স্যাম্পেল নিয়েও, বাড়িতে বিভিন্ন স্যাম্পেল আছে, সেই স্যাম্পেলগুলো নিয়েও টেস্ট করতে পারি। যদি আমরা লেবুর রসে লিটমাস পেপার ডোবাই, লেবুর রসে ধরো রেড লিটমাস পেপারকে ডোবালাম, তাহলে কী হবে না, লেবুর রসে কি আছে, অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসিড দ্রবণে রেড লিটমাস তো রেডই থাকবে, কিন্তু ব্লু লিটমাস যদি নিতাম সেটা রেড হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, এভাবে আমরা টেস্ট করতে পারি, এগুলো বাড়িতে এগুলো টেস্ট করতে পারি। আচ্ছা, যদি আমরা কোনো ডিটারজেন্ট বা সাবান, সেখানে যদি আমরা রেড লিটমাস নিয়ে যাই, তাহলে কী হবে না, রেড লিটমাস ওখানে দিলে ওটা ব্লু হয়ে যাবে। কারণ ডিটারজেন্ট বা সাবানে যে দ্রবণ, সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। তো এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে পারছি। ঠিক আছে, তাহলে এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হলো যে আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের পরিচিত কিছু ঘটনা যেখানে প্রশমন বিক্রিয়া ঘটে। যেমন বলতে পারি যে দেখবে তোমরা পুকুরের জলে দেখবে যারা মাছ চাষ করেন, তারা পুকুরের জলে মাঝে মাঝে চুন প্রয়োগ করেন। কারণ পুকুরের জলে বিভিন্ন অ্যাসিড জমে গিয়ে জলকে আম্লিক করে দেয়, যেটা মাছ চাষের পক্ষে ক্ষতিকর। তার জন্য কী করে, চুন প্রয়োগ করে সেই জলটাকে স্বাভাবিক করা হয়। চুন প্রয়োগ করে জলের অম্লত্বকে কমিয়ে জলকে স্বাভাবিক করা হয়, যেটা মাছ চাষের উপযোগী হয়ে ওঠে। আবার অনেক সময় দেখবে মাটি যখন যারা চাষ করেন, মাটি পরীক্ষা করে চাষ করেন, তো মাটিতেও অনেক সময় বিভিন্ন কারণে অম্লত্ব বেড়ে যায়, সেই অম্লত্ব কমানোর জন্য চুন প্রয়োগ করা হয়। তো এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানলাম। তাছাড়া তোমরা একটু আরও জানবে যে আমাদের বায়ুমণ্ডলে যেমন কার্বন ডাইঅক্সাইড আছে, বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড আছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে। এই যে বিভিন্ন অক্সাইডগুলো, এই অক্সাইডগুলো কী হয়, বাতাসে ঘুরে বেড়ায়। তো বৃষ্টিপাতের সময় বিভিন্ন অনুঘটকের উপস্থিতিতে এই অক্সাইডগুলো জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে এবং বিভিন্ন অ্যাসিড সৃষ্টি করে। যেমন কার্বন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়া ঘটে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। আবার সালফার ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়া ঘটে সালফিউরিক অ্যাসিড সৃষ্টি হতে পারে। আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2 এর সাথে জলের বিক্রিয়া ঘটে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই যে অ্যাসিডগুলো বললাম, এই অ্যাসিডগুলো তাহলে বৃষ্টির জলের সাথে মিশে থাকে। তার মানে যখন বৃষ্টি হয়, এই যে বৃষ্টি জলের মধ্যে এই অ্যাসিডগুলো মিশে থাকে। এই অ্যাসিডগুলোর পরিমাণ যদি খুব বেশি হয়, তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি, তাই তো। তার মানে বৃষ্টির জল কি হবে, আম্লিক হবে না ক্ষারীয় হবে? এই আমি যে একটু আগে যেটা বললাম, এর থেকে বুঝলাম যে বৃষ্টির জল আম্লিক বা অ্যাসিড ধর্মী হবে। তো যাই হোক, তো এই বিষয়গুলি সম্পর্কে জানলাম। তো এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে, আমরা যে বললাম যে অ্যাসিড দ্রবণ এবং ক্ষার দ্রবণ, সেই দ্রবণের মধ্যে অ্যাসিড দ্রবণ হলে অম্লত্ব,
আর ক্ষার দ্রবণ হলে ক্ষারত্ব। এই যে এদের পরিমাণ সম্পর্কে একটু আলোচনা করব, এদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা অনেক রকম অ্যাসিডের কথা বললাম, আগেই বলেছি বিভিন্ন জৈব অ্যাসিড, যেমন ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আবার বিভিন্ন অজৈব অ্যাসিডও বলেছি, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই যে অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড বললাম, এই অ্যাসিডগুলো তাদের অম্লত্ব কি সবার একই? নিশ্চয়ই নয়, প্রত্যেকের আলাদা আলাদা, কারোর কম কারোর বেশি, সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করব। বা বিভিন্ন ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে বিভিন্ন ধরনের ক্ষার, এদের ক্ষারত্ব কিন্তু সবার সমান নয়, মানে সবার পাওয়ার সমান নয়, এই বিষয়টা বলতে চাইছি। সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো এখানে আমি বলবো যে এই যে অ্যাসিডকে যদি আমি জলে মেশাই, বা অ্যাসিডের যে জলীয় দ্রবণ যাকে বলা হয়, অ্যাসিডের জলীয় দ্রবণে কী ঘটবে সেটা একটু জানতে হবে। অ্যাসিডের জলীয় দ্রবণ, যেমন যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি HCl, যেটি জলীয় দ্রবণে সেটা ভেঙে গিয়ে দুটো আয়নে পরিণত, একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন, HCl ভেঙে H+ এবং Cl- আয়ন হয়। এই যে H+, সেটি আবার জলের অণুর সাথে যুক্ত হয়ে H3O+ আয়ন গঠন করে, যাকে হাইড্রোক্সোনিয়াম আয়ন বলা হয়। তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণে আমরা কি কি উৎপন্ন হয়, এক কথায় যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথাই বলি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস জল H2O সমান আমরা বলতে পারি H3O প্লাস Cl মাইনাস। তাহলে একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন এইভাবে গঠিত হচ্ছে। শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়, আরও যদি বিভিন্ন অ্যাসিডের কথা আমরা বলি, যেমন আমি বলতে পারি, যেমন ফর্মিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCOOH। এটি জলীয় দ্রবণে কি উৎপন্ন করবে না HCOO মাইনাস প্লাস H+। আবার যদি বলি নাইট্রিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HNO3, সেটি আবার জলীয় দ্রবণে ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে H+NO3 মাইনাস। এবং সালফিউরিক অ্যাসিড, যদি আমি H2SO4 এর কথা বলি, সেটি জলীয় দ্রবণে ভেঙে গিয়ে কি করবে 2H+ প্লাস SO4 ডবল মাইনাস। তো এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানলাম। তো এখানে দেখো, এই যে আমি অ্যাসিডগুলোর কথা বললাম, এইগুলো ছাড়া আরও অনেক অনেক অ্যাসিড আছে। এই অ্যাসিডগুলোতে একটি দেখবে, তোমরা দেখো প্রত্যেকে একটা কমন আয়ন, অর্থাৎ এখানে একটি ক্যাটায়ন, কমন একটি আয়ন আছে, মানে সবার ক্ষেত্রে একই একটি আয়ন আছে, যেটি হলো H+ আয়ন। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞাতে আমরা এটাও বলতে পারি যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ বা H3O+ আয়ন গঠন করে, তাকে আমরা অ্যাসিড বলতে পারি। ঠিক আছে? তো একইভাবে যদি আমরা ক্ষারের ক্ষেত্রে দেখি, ক্ষারের দ্রবণের মধ্যে সেখানে আমরা দেখব সবসময় OH- আয়ন পাওয়া যাচ্ছে, OH- আয়ন, যাকে হাইড্রোক্সাইড আয়ন বলা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন CaOH2, সেটা ভেঙে গিয়ে জলীয় দ্রবণে ভাঙলে সেটা কী হবে Ca2+ প্লাস OH-। তো এই যে বিষয়গুলি দেখলাম, তাছাড়া আরও অনেক ক্ষার আছে, সেগুলো বিশ্লেষণ করলেও তাই পাবো, OH- আয়ন পাবো। তাহলে আমরা এখানেও ক্ষারের সংজ্ঞাতেও বলতে পারি যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন গঠন করে, তাকে আমরা ক্ষার বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে অ্যাসিড থেকে H+ আয়ন পাচ্ছি এবং ক্ষার থেকে OH- আয়ন পাচ্ছি। তাহলে অ্যাসিড এবং ক্ষারকে যখন মিশিয়ে দেওয়া হলো, বা অ্যাসিড এবং ক্ষারকে যখন বিক্রিয়ার জন্য, মানে বিক্রিয়াতে দেওয়া হলো, তখন অ্যাসিডের H+
এবং ক্ষারের OH মাইনাস আয়ন পরস্পর যুক্ত হয়ে জল গঠন করে। ঠিক আছে, এবং অ্যাসিডের যে বাকি পার্ট একটি আছে আর ক্ষারের যে একটা বাকি পার্টটুকু পড়ে আছে, সেই দুটি পার্ট যুক্ত হয়ে লবণ গঠন করে। তাহলে আমরা কি বুঝলাম? অ্যাসিড এবং ক্ষারের রাসায়নিক বিক্রিয়ায় জল এবং লবণ গঠিত হয়, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় জল এবং লবণ সৃষ্টি হয়। তো এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানলাম, আরও আমরা এদের এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানব। এখন আসি এই যে অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম, তাদের মধ্যে ডিফারেন্স কোথায় বা পার্থক্য কোথায়? অনেক সময় পরীক্ষা আসে, তোমরা একটু প্র্যাকটিস করবে বা আমি যেগুলো বলছি সেগুলো শুনলেও মনে থাকবে। যেমন আমরা বা বই ফলো করবে, বইতেও আছে, যেমন অ্যাসিডের ধর্ম এবং অ্যাসিডের স্বাদ কী হয়? টক। ক্ষারের স্বাদ কী হবে? কষা। অ্যাসিডে যদি আমরা নীল লিটমাস কাগজকে ধরি তাহলে সেটা রেড হয়ে যাবে, আর ক্ষারে যদি আমরা রেড লিটমাস কাগজকে ধরি, ক্ষারীয় দ্রবণে যদি আমরা রেড লিটমাস কাগজকে ধরি তাহলে সেটা ব্লু হয়ে যাবে। এই যে বিষয়গুলি সম্পর্কে জানলাম। আর অ্যাসিডের জলীয় দ্রবণে আমরা H+ আয়ন পাই, ক্ষারের জলীয় দ্রবণে OH- আয়ন পাওয়া যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলি সম্পর্কে জানলাম। এবারে আলাদা আরেকটি বিষয় জানব, যে কোনো একটি দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটা বুঝবো কী করে? প্রথমে আম্লিক না ক্ষারীয় সেটা আমরা বুঝতে পারি নির্দেশকের সাহায্যে। বর্ণ পরিবর্তন দেখে দ্রবণটি আম্লিক না ক্ষারীয় বোঝা যায়, কিন্তু কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটা বুঝবো কী করে? না, সেটা বোঝার জন্য আমরা পিএইচ বলে একটি রাশি আছে, সেই রাশিটির সাহায্য নেব। পিএইচ, যার ফুল ফর্ম হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। তো সেই পিএইচ স্কেল আমরা দেখব। সেই পিএইচ স্কেলের 0 থেকে 14 পর্যন্ত একটি বিস্তৃত একটি স্কেল আছে। ওই স্কেলের মাঝে কি আছে? 7। ওই 7টা হচ্ছে প্রশম দ্রবণের পিএইচ মাত্রা। ঠিক আছে, সাধারণ তাপমাত্রায় মানে ঘরের তাপমাত্রায় 25°C তাপমাত্রায় জলের পিএইচের মান 7 হয়। জল হচ্ছে একটি প্রশম দ্রবণ। এবারে 7 থেকে 0 পর্যন্ত যে পিএইচের স্ট্রাকচারটি আছে, 7 থেকে 0 পর্যন্ত যদি কারোর পিএইচ হয়, কোনো একটি দ্রবণের পিএইচের মাত্রা হয়, তাহলে সেই দ্রবণটি আম্লিক হবে। এবং 7 থেকে 14 পর্যন্ত যে যদি কারোর কোনো একটি দ্রবণের পিএইচের মাত্রা হয়, তাহলে সেই দ্রবণটি ক্ষারীয় হবে। এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। তো এই পিএইচ এর বিষয়টি আমরা জানলাম। এবার কার কত পিএইচ হবে সেটা বুঝবো কী করে? তার জন্য আমরা পিএইচ পেপার বলে একটা জিনিস আছে, যেমন লিটমাস পেপার বলেছিলাম, সেরকম পিএইচ পেপার বলে একটা পেপার আছে। সেই পিএইচ পেপার এর সাহায্যে আমরা সেই কোন দ্রবণের পিএইচ কত হবে সেটা বুঝতে পারবো। তো সেই পিএইচ পেপার সম্পর্কে বলবো আমি। তো সেই পিএইচ পেপার সাধারণত কী হয় না, অনেকগুলি নির্দেশককে দিয়ে মানে নির্দেশককে মিশিয়ে সেই পিএইচ পেপারটি বানানো হয়েছে। পিএইচ পেপারে কী আছে? 1 থেকে 14 পর্যন্ত স্কেল করা আছে। সেই স্কেলের প্রত্যেকটির কালার আবার আলাদা আলাদা। তো সেটা সম্পর্কে আমি দেখাবো। তার কালারগুলো, প্রত্যেকের কালার কেমন আলাদা সেটা আমি দেখাচ্ছি এখানে তোমরা বইতেও দেখবে। এখানে দেখো, এই যে প্রত্যেকের কালার দেখতে পাচ্ছ আলাদা। 1 to 14 পর্যন্ত আছে এখানে। তো এরকম হচ্ছে একটা পিএইচ পেপার। একে আমরা যে দ্রবণে ডোবাবো, যে কালার হবে সেটা থেকে বুঝবো তার পিএইচ তত হচ্ছে, এই বিষয়গুলি। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে বলতে পারি যে কিছু এখানে বইতে তোমাদের দেওয়া আছে, দেখো কিছু কিছু দ্রবণ দেওয়া আছে, সেখানে পিএইচের মান কী হবে সেটা একটা জাস্ট কোশ্চেন একটা আছে। যেমন এখানে ভিনিগারের জলীয় দ্রবণ,
পিএইচের মান পরে যেতে হতে, পিএইচের মান 7-এর উপরে না নিচে? পিএইচের মান 7-এর নিচে হবে। এখানে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে ভিনিগারের জলীয় দ্রবণে পিএইচ পেপারটিকে যদি ডোবানো হয় তাহলে তার পিএইচের মাত্রা 7-এর থেকে কম আসবে, তাহলে এটা অ্যাসিড ধর্মী। এরপর আসছে সাবান জল। সাবান জলে দেখা যাবে পিএইচের মান 7-এর বেশি হচ্ছে, তাহলে এটা ক্ষারীয় প্রকৃতির। খাদ্য লবণে জলীয় দ্রবণ, খাদ্য লবণের জলীয় দ্রবণেও দেখা যাবে পিএইচের মান 7-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটিও তার প্রকৃতি কেমন হবে? ক্ষারীয় প্রকৃতি হবে। পাতিলেবুর রস দেখা যাবে পিএইচের মান 7-এর কম হচ্ছে, তাহলে এই থেকে বোঝা গেল যে পাতিলেবুর রস এটা হচ্ছে একটি আম্লিক প্রকৃতির বা অ্যাসিড ধর্মী। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানলাম। এবারে তোমাদের যে বিষয়টি বললাম, তাহলে তোমাদের কিছু করণীয় আছে। করণীয় বলতে যে তোমাদের কি করতে হবে, পিএইচ পেপার কালেক্ট করতে হবে ল্যাবরেটরি থেকে, এবং তোমরা তোমাদের আশেপাশে কিছু জিনিসপত্র যে আছে সেগুলোকে দিয়ে তোমাদের কিছু পরীক্ষাও করতে হবে। যেমন আমাদের পরিচিত অনেক খাদ্য আছে, অনেক ফল আছে, অনেক ফল আছে তো বিভিন্ন, যেমন আম, কাঁঠাল, লেবু, তারপরে আরও আঙ্গুর, মাছ, মাংস, ডিম প্রভৃতি আছে, অনেক খাদ্য আছে। সেই খাদ্যে যে খাদ্যগুলো আমরা খাচ্ছি সেগুলো আম্লিক খাদ্য খাচ্ছি না ক্ষারীয় খাদ্য খাচ্ছি না প্রশমন খাদ্য খাচ্ছি, সেগুলোকে আমাদের জানার দরকার আছে। তার জন্য কি করতে হবে, সেই খাবারের সাথে বা খাবারের স্যাম্পল একটু নিয়ে পিএইচ পেপারের সাহায্যে আমরা বুঝতে পারি সেটার পিএইচ মান কত। যদি 7-এর বেশি হয় তাহলে বুঝবো সেটা ক্ষারীয় প্রকৃতির খাদ্য খাচ্ছি, যদি 7-এর কম হয় তাহলে আমরা বুঝলাম আম্লিক প্রকৃতির খাদ্য খাচ্ছি। এগুলো আমরা নিজেরা টেস্ট করতে পারি। তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জলাশয় আছে, পুকুর আছে, নদী আছে, ডোবা আছে, নর্দমা আছে। সেই প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা করে অল্প অল্প করে জল তুলে এনে আলাদা আলাদা জায়গায় রেখে, কাঁচের বিকারে আলাদা আলাদা জায়গায় রেখে সেখানে যদি আমরা পিএইচ পেপারকে আলাদা আলাদা পিএইচ পেপার নিয়ে ডুবিয়ে দেখেই বুঝতে পারবো যে নদীর জলের পিএইচ কত, 7-এর বেশি না 7-এর কম, নর্দমার জলের পিএইচ কত, পুকুরের জলের পিএইচ কত। এইগুলো আমরা বুঝতে পারবো যে আমাদের চারপাশে যে জল আছে, জলের বিভিন্ন স্থানের জলের পিএইচের মানটা মানে কেমন হয় বা কত হয়। এবং ওই পিএইচ মাত্রার জন্য আমাদের কি কি অসুবিধা হচ্ছে বা কি কি সুবিধা হচ্ছে সেগুলো জানতে পারবো। ঠিক আছে। তাছাড়া আরও কি করতে পারি, আমরা আমাদের আশেপাশে বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে, কৃষকরা বিভিন্ন ফসল ফলান, আবার বিভিন্ন জমিতে দেখা যায় বিভিন্ন ফসল ভালো হয়। তো সেই জমির অল্প মাটি কালেক্ট করে তাকে আমরা জলে গুলিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে কাঁচের বিকারে আলাদা আলাদা করে বিভিন্ন জমির স্যাম্পল কালেক্ট করে সেগুলোতে আমরা বিভিন্ন যেগুলো বললাম নির্দেশকগুলোকে মিশিয়ে তাদের বর্ণের মানে কালার দেখে আমরা বুঝতে পারবো যে কোন জমির মাটি আম্লিক আর কোন জমির মাটি ক্ষারীয়। ঠিক আছে। এবং সেই অনুপাতে যদি জমিতে বা ওই কৃষি জমিতে কোনো ফলনের অভাব ঘটে বা কোনো ফলনের ব্যাঘাত ঘটে, মানে কৃষিকার্যের যদি ব্যাঘাত ঘটে, সেগুলোর কারণ সম্পর্কে জানতে পারবো এবং সেই ব্যাঘাতগুলোকে রিমুভ করার জন্য বিভিন্ন উপায়ও গ্রহণ করতে পারবো। ঠিক আছে। তো
এটা বুঝতে পারবো। তাছাড়া এটাও বুঝতে পারবো যে কোন জমিতে মানে জমিতে যে ফলন অনুযায়ী আমরা বুঝতে পারবো যদি কোনো জমিতে কোনো একটা ফসল ভালো ফলে মানে ভালো ফলন হয়, এবং সেই জমিতে যদি আমি দেখি যে ওই জমির মাটি আম্লিক, এবং পিএইচের মানটাও জেনে গেলাম, আম্লিক এবং পিএইচের মানটাও জেনে গেলাম। আম্লিক মানে আমরা 0 থেকে 7 পর্যন্ত বলতে পারি, কিন্তু সেটা 1 to 7 বলতে পারি। তাহলে কেউ 1 হলেও তাকে আম্লিক বলবো, আবার 2 হলেও তাকে আম্লিক বলবো, আবার 3 হলেও আম্লিক বলবো, আবার 6 হলেও আম্লিক বলবো। তাহলে আমরা এই আম্লিক আম্লিক তো ঠিক আছে, কিন্তু তার মাত্রাটা কত সেটা যদি আমরা জানতে পারি, এবং যদি বুঝি যে এই জমিতে এই ফসলটি খুব ভালো ঘটে, তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তেও আসতে পারি যে পিএইচের মাত্রা এই পরিমাণ হলে এই মানে এই ফলনটি, যে এখানে যে কৃষি জমিতে যে গাছটি লাগানো হয়েছে তার যে ফলনটি ভালো হয়, এটার সাহায্যে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, জাস্ট পরীক্ষামূলকভাবে এটা আমরা আলোচনা করছি যে এই পিএইচ মাত্রার জন্য এই ফলনটি ভালো ঘটে। তো এগুলো আমরা নিজেরাই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিজেরাই নোট করে রাখতে পারি, যেটা পরবর্তী বিষয়ে বা পরবর্তী কৃষিকার্যে বা পরবর্তী কোনো পরীক্ষাতে সেটা হেল্পফুল হবে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আদার্স অন্য কিছু আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।